তোর এই অজুহাতগুলো না বড্ড একঘেয়ে হয়ে গেছে, বুঝেছিস? হয় নতুন কিছু বল, না হলে কাজে আয়। অজুহাত দিচ্ছে না দাদা, আটশো ওতেই শরীরটা খারাপ, বিছানার থেকে উঠতেই পারছি না। বিশ্বাস করো, ঠিক হয়ে গেলে কাল থেকেই যাচ্ছি। এই রাখ রাখ, যত সব। না, এদের নিয়ে কাজ করা যায়? কি ব্যাপার, এত মাথা গরম কেন? মাথা গরম কেন তা তুমি জানো না? আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, একটাই তো ডেলিভারি বাকি, তুমি নিজেই চলে যাও না। যদি খুব এমার্জেন্সি থাকে তাহলে। এমার্জেন্সি তো বটেই, কাল থেকে ওরা মাইকিং চালু করবে। এদিকে অডিওটা এখনও পাঠাতে পারলাম না। আরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, ওরা ডাউনলোড করে পেন ড্রাইভে ভরে নিক। সেই বুদ্ধি কি আর আমার মাথায় নেই? কিন্তু এই পার্টি অনলাইন পেমেন্ট করতে পারবে না, তাই টাকা যখন গিয়েই নিয়ে আসতে হবে, কাজটাও তখন গিয়ে দেওয়াটাই ভালো, তাই না? কাজ আগে পাঠিয়ে দিলে এরা আবার পেমেন্ট করা নিয়ে ঝামেলা করে। তাহলে যাও, তুমিই চলে যাও। হ্যাঁ, তাই তো যেতে হবে দেখছি। হ্যাঁ, 4টে বাজে, যদি যাও তাহলে এখনই বেরিয়ে পড়ো। শীতের বিকেল, 5টা বাজলেই অন্ধকার হয়ে যাবে। সেই কলম বাগান, যেতে আসতেও তো অনেকটা টাইম লাগবে। ওই দিকের আবার রাস্তাঘাটও তো ভালো নয়। ঠিক আছে, বেরোলাম তাহলে। দাদা নেই? না, দাদা তো একটু বেরিয়েছে। কিছু দরকার? হ্যাঁ, তোমাদের অডিওটা দিতে এসেছিলাম। ও, দিয়ে যান, আমি রেখে দিচ্ছি। পেমেন্টটাও কি তুমিই করবে? না না, সেটা তো দাদাই করবে। আপনি পেন ড্রাইভটা রেখে যান না, দাদা এসে পেমেন্ট করে দেবে। ফোন করো। আচ্ছা, করছি। হ্যালো দাদা, ওই অডিওটা ডেলিভারি দিতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, বলছি পেমেন্টটা নাকি এখনই করে দিতে হবে। আচ্ছা, বলছি। দাদা একটু বসতে বললো, আসছে এক্ষুনি। কতক্ষণ লাগবে? তা আধ ঘন্টা ধরে নিন। ঠিক আছে, আমি একটু ঘুরেই আসছি তাহলে। আধ ঘন্টা পরেই আসছি। বেকার বেকার আধা ঘন্টা বসে থাকার কোনো মানেই হয় না, তাই বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুই না, একটু এদিক ওদিক ঘুরে আধ ঘন্টা সময় কাটানো। বড় রাস্তা থেকে হঠাৎই কেন জানি না কি মনে হলো, বাইকের হ্যান্ডেলটা ঘুরিয়ে বাদিকের একটা গলির রাস্তায় ঢুকে পড়লাম। আগে কোনোদিনও আসা হয়নি এই রাস্তায়, কিন্তু কেন যেন মনে হচ্ছে বারবার যে এই রাস্তাটা যেন আমাকে কোথাও একটা নিয়ে যেতে চাইছে। আমি যেন আমার নিজের ইচ্ছায় এই রাস্তায় আসিনি। এবার রাস্তার ধারের বাড়িগুলো ক্রমশ কমে আসতে শুরু করলো। জনবসতি বোধহয় এই পর্যন্তই। এখন রাস্তাটা যেদিকে চলেছে তার চারপাশে কোনো বসতবাড়ি নেই, শুধু বাঁশবনের ঝাড় মাঝে মাঝে আর ফাঁকা মাঠ। কিসের টানে জানি না আমি এগিয়ে যাচ্ছি ক্রমশ। কোন দিকে যাচ্ছি, কেন যাচ্ছি জানি না। হঠাৎ ফোনটা বেজে উঠতেই আমার চমক ভাঙল। বাইকটা দাঁড় করিয়ে ফোনটা বার করে রিসিভ করলাম। হ্যালো। হ্যাঁ, আপনি কোথায় আছেন? আমি এই তো পাশেই আছি, বলো। আপনি আসুন, দাদা এসে গেছে, আপনাকে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, আসছি, এক্ষুনি আসছি। কাজ মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাড়ি ফিরে আমার কাজের ঘরে বসলাম বটে, কিন্তু কিছুতেই যেন কাজে মন বসাতে পারলাম না। মনটা কেমন যেন ভারী হয়ে আছে, যেন একরাশ বিষণ্ণতা খামোকাই মনের দখল নিয়েছে হঠাৎ। কি যে হলো কে জানে, কিছুই ভালো লাগছে না। অথচ বিকেলের আগেও তো সব ঠিকই ছিল। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। আবারও এক অচেনা রাস্তা দিয়ে একা একা হেঁটে চলেছি। চারিদিকে খা খা করছে নিস্তব্ধ কালো রাত। রাস্তার ধারের বনের ভেতর দিয়ে ভেসে আসছে শেয়ালের ডাক। হঠাৎ রাস্তাটা যেন শেষ হয়ে গেল একটা জায়গায় এসে। সামনে তাকিয়ে দেখলাম পাঁচিল ঘেরা একটা কবরখানা। দরজাটা খোলাই রয়েছে, তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সারি সারি কবর। অনির্বাণ, কে যেন আমার নাম ধরে ডাকলো। এত রাতে এখানে আমার নাম ধরে কে ডাকবে? কে কে ডাকলো আমাকে? কে? আমাকে চিনতে পারছো না? এইবার তার গলার আওয়াজ আমি চিনতে পারলাম।
এ আজকের গল্প নয়। অনির্বাণ, এ অনির্বাণ। সুপ্রিয়র ডাক শুনেই ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে ঘুম চোখে তাকিয়ে দেখলাম ভোর 5টা বাজে। অনির্বাণ, উঠেছি, দাঁড়া আসছি। বিছানা ছেড়ে নেমে জগিং শু পরে বেরিয়ে পড়লাম। এসে দেখলাম সুপ্রিয় আজ ওর বাইকটা আনেনি। কিরে, আজকে হেঁটে এলি যে, মাঠে যাবি না? না, আজ আর মাঠে দৌড়াবো না। চল আজকে একটু রাস্তায় হাঁটি। হাঁটতে হাঁটতে আমরা 6ঘড়িয়া গির্জার কাছে চলে এলাম। সুপ্রিয় বলল, এই অনির্বাণ, চল গির্জায় যাবি? গির্জায় ঢুকতে দেবে? হ্যাঁ, কেন দেবে না? সকালবেলা প্রার্থনা হয়, শুনতে দারুণ লাগে। আমি আগেও একদিন এসে শুনেছি। যাবি তো চল। চল বলছিস যখন। এ কি, সব তো খালি। তাহলে আজ মনে হয় প্রার্থনা শেষ হয়ে গেছে। আমাদের একটু দেরি হয়ে গেল আসতে। আর একটু আগে এলেই হতো। পেছন ঘুরেই দেখলাম একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। কাউকে খুঁজছেন? না না, কাউকে খুঁজছি না, একটু প্রার্থনা শুনবো বলে এসেছিলাম। প্রার্থনা তো 5:30টায় শেষ হয়ে যায়। আজকে আর শুনতে পারবেন না, কালকে 5টার মধ্যে আসুন, কালকে শুনতে পাবেন। কেমন? মেয়েটার কথার ভেতর অদ্ভুত এক জাদু ছিল, যা আমার মনের ওপর সেই প্রথম সাক্ষাতেই এক গভীর ছাপ ফেলে গেল। কি রে, হাঁ করে কি দেখছিস? চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। তারপর আমার কি হলো জানি না, কোনো কিছুতেই আর মন বসে না। সেই এক পলক দেখা, সেই দুটো কথা শোনা আমাকে যেন পাগল পাড়া করে দিয়ে গেল। কোনো কাজই আর ঠিক মতন করতে পারলাম না সারাদিন। কেবল সেই দুটো দীঘল কালো চোখ ভেসে আসছে আমার চোখের সামনে। সেই দরদি গলার স্বর বাজছে আমার কানের ভেতর, আর বুকটা মোচড় দিয়ে উঠছে বারবার। জীবনে এরকম তো কখনো হয়নি। একে কি প্রেম বলে? এটা তো পাগলামো ছাড়া কিছুই না। একবার দেখাতেই এরকম ভাবে কারো প্রেমে পড়া যায়? ফোনটা বাজতেই দেখলাম সুপ্রিয়র ফোন। হ্যাঁ বল। বলছি, কাল আমি একটু মামার বাড়ি যাচ্ছি, বুঝলি? কাল আর মর্নিং ওয়াক হবে না, পরশু থেকে আবার কন্টিনিউ। পরদিন সকালে সুপ্রিয় আমাকে ডাকেনি, তবু ঠিক ভোর 5টায় ঘুমটা ভেঙে গেল। উঠেই সোজা চলে এলাম গির্জায়। আজকে প্রার্থনা শেষ হবার পর তার সাথে মুখোমুখি দেখা হলো। সেই প্রথম বলল, কি আজ টাইমে এসেছেন তো? প্রার্থনা শুনেছেন? হ্যাঁ শুনেছি। আচ্ছা, কাল আবার আসবেন। এইটুকু বলেই সে পাশ ফিরে চলে গেল। এইটুকুই বা কম কি সে? এই যে এইটুকুর মধ্যে সে আমাকে আগামী দিনের জন্য আমন্ত্রণ জানিয়ে গেল, সেটা কি কম বড় প্রাপ্তি? পরদিন সুপ্রিয়কে এটা ওটা বলে কাটিয়ে দিলাম। বললাম যে আমার শরীর খারাপ, আজ আর যাব না। তারপর ভোরবেলায় একা একাই বেরিয়ে পড়লাম। আবার তার সাথে দেখা হলো সেই একই জায়গায়। তিন দিন পর একদিন ভোরবেলায় সে বলল, তোমার কি ব্যাপার বলো তো? রোজ রোজ কেন আসো তুমি? কেন আসি মানে? প্রার্থনা শুনতে। মিথ্যে কথা। তুমি তো হিন্দু, তাই চার্চের প্রার্থনায় তোমার আগ্রহ থাকার কোনো কারণ নেই। তোমার নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। কি ব্যাপার বলো তো? না হলে কিন্তু আমি ফাদারকে ডেকে সব বলবো। আমি মুখে কিছুই বললাম না। আমার আর কোনো কিছুরই ভয় নেই। মনে মনে বললাম, আমাকে তুমিই মেরে ফেলেছ আজ থেকে 3 দিন আগে। তোমার ফাদার আমাকে আর কি করবে? মেয়েটা বোধহয় আমার মনের কথা শুনে ফেলল। বলল, দেখো, তুমি কাল থেকে আর এসো না। আমি পারবো না, আমি আসবই। কেন বুঝছো না? তুমি যেটা ভাবছো সেটা কোনোদিন সম্ভব হবে না। কেন সম্ভব না? আমি হিন্দু আর তুমি খ্রিস্টান, সেই জন্য? শুধু তাই না, তার থেকে আরো বড় একটা কারণ আছে। কি সেটা আমাকে বলো। দেখো, আমি আর বেশি দিন বাঁচবো না। আমার
আমার ক্যান্সার ধরা পড়েছে, তাই শুধু শুধু এই দুদিনের জন্য আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। না না, এ তুমি কি বলছো? হে, হতে পারে না। বিশ্বাস করো আর না করো, তুমি বিশ্বাস না করলে তো পুরো রোগটা মিথ্যে হয়ে যায় না। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? জেনেফা, এ কে? চিনি না ফাদার, দেখুন না, আমাকে কি সব উল্টোপাল্টা কথা বলছে তখন থেকে। চার্চে ঢুকে অসভ্যতা করছো? তুমি জানো তোমার কি শাস্তি হতে পারে? ফাদার, আমি একে ভালোবাসি, আমি একে বিয়ে করতে চাই। শাট আপ, জাস্ট শাট আপ, ওয়েট। হ্যালো পুলিশ স্টেশন। আমার 7 দিনের জেল হয়ে গেল। জেল থেকে বেরিয়ে ভেবেছিলাম আবার যাব গির্জায় প্রতিশোধ নিতে, কিন্তু আর যাইনি। সেদিন আমি ফাদারকে ওভাবে না বললে, আর যদি তোমার ওই শাস্তিটুকু না হতো, তাহলে তোমার মোহ মুক্তি হতো না। তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু তুমি এখানে? আমি সেদিন তোমাকে মিথ্যে বলিনি, সত্যি আমার ক্যান্সার ছিল। ওই চার্চ থেকে আমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এখানেই আমার বাড়ি, আর এই কবরখানা আমার চিরকালের বাড়ি। তার মানে? মানে আবার কি? আমি মারা গেছি আজ থেকে 3 বছর আগে। না না, এ তুমি কি বলছো? এ হতে পারে না, এ হতে পারে না জেনেফা। এই তো তুমি দিব্যি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমার সাথে কথা বলছো। কেউ তোমার সামনে দাঁড়িয়ে নেই, কেউ তোমার সঙ্গে কথা বলছে না। সবটাই মায়া। এই মায়াই তোমাকে এই পথে টেনে এনেছে। এই মায়া বড় খারাপ জিনিস। ভালোবাসা ছিন্ন ভিন্ন হয়ে যায়, মায়া থেকে যায়। যাও, চলে যাও, আর এখানে এসো না, যাও। না জেনেফা, জেনেফা, জেনেফা! ঘুম ভেঙে জেগে উঠলাম বিছানায়। হে, সব কি দেখলাম? জেনেফা! হন্তর্দন্ত হয়ে বেরিয়ে পড়লাম। কবরখানার ভেতরে এসে একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়লাম। কবরের ফলকে লেখা একটা নাম জলজল করছে, জেনেফা ডিসৌজা। জন্ম 2001, মৃত্যু 2021।